হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা 12। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি তোমাদের আছি মাই। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি উনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কেন কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যায়। এবারও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে হৃদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো তার জন্য মহিলাটি এত বড় আদেশবাণী শুনিয়ে গেল আমাকে? সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুঁইয়ের দিকে। নার্সটির কথা আগামাথা কিছুই ঢোকেনি আমার মাথায়। সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে হৃদ খানের সাথে জড়িয়ে দিল। জুঁই হিজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে এমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে। এর জন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যাই। জুঁইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে হৃদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুঁই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইলো। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোনো সমস্যা? জুঁইয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝেই সম্মতি দিয়ে বলল, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল, এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়াবহ চমকে উঠে থমকে দাঁড়ায় আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি? মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুঁই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুঁইয়ের পা থামল তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুঁই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘোরে জুঁইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুঁই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুঁইয়ের দিকে। যেন অনেকটা শক্টে আছে জুঁইয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল, সে ভাবতেই যেন আতঙ্ক চেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুঁইয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে, যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যেকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে উঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘুরালো আর দৃষ্টিতে ফিরল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার উপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘুরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখলো হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব করা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়ার নিজে। বিষণ্ণয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘুরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে
মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুঁইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুঁইয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুঁইয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে। তাই পিছনে থেকে জুঁইয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দন গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুঁই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে, আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে, প্লিজ জুঁই আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়। মায়ার হঠাৎ কান্নায় জুঁইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুঁইয়ের মাথায় ঢুকলো না। তবে জুঁই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যিই জুঁইয়ের মাথায় আসলো না। জুঁই ভাবলো হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুঁই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকে তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুঁই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরল জুঁইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করলো জুঁইয়ের। হৃদের শান্ত দৃষ্টির অতলে জড়তার জুঁইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হল। আচ্ছা অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমরা। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুঁই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফ ভাইয়া রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছিলাম ওনাকে ফোন মেলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। কে এসে, কি তার পরিচয়, বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনোদিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে। বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরই মতো অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল, ঠিক তেমনই আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। আর তার কথিত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারার আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চাই। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমার। সে কি ইচ্ছা করে আমার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যা
যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপুসেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখা। কিন্তু আমিই বা কী করব? লোকটার মুখোমুখি হওয়া পিছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখা হলো। হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি, তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরে চট্টগ্রামে আর না। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই। আমাদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরও কয়েকদিন থাকবে। তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালা বলেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মেঝের দিকে। আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনেই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলাম। হাফেজ সাহেবের নাম্বারে যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশা। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মেলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সব কিছুই বন্ধ করলো মায়া। আহত মাথা ব্যান্ডেজ ছাড়লো আর একদিন আগে। আপাতত কাটা জায়গা মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা, আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া অসুস্থতা ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসে যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দেবে? উত্তর কি আছে নাকি মায়ের কাছে? না, নেই তো। এই জন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কী বা বলবে সে? হৃদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ার এ কথা? অবশ্যই করবে না। বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে হৃদের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে, যার জন্য হৃদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখন মায়া নিজেই জানে না হৃদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে এত শত্রুতা। যেটা জানে, যেটা না জানে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে হৃদ খান শুরু থেকেই মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়ের খুব আত্মসম্মানে লাগে। এর জন্য মায়াও হৃদ খানকে একদমই পছন্দ করে না। মায়ার অপছন্দের লিস্টে সর্বপ্রথম হৃদ খানই আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে ব্যাগ গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটলো সদর দরজা দিয়ে বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4 তলার থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুজনেই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিক্সার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল। তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চাই। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা ঘুরিয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না, তখনই বিরক্তির কপাল কুঁচকায় চুল। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও
সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি, বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অথচ আজ দেখ একটা গাড়িরও খবর নেই। দুর্বল, ভালো লাগে না। জুয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের উপর রাখলো মায়া। কপালের ভ্রুজোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বাল কি? বাল মানে জানোস না? না। মজা লস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না। এমনই রাগ উঠতেছে, বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরের ব্যথা। আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদত। খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা। কিন্তু জুই যেন মায়ের ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাউর করতে পারলো মায়ের মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুই। কোথাও কোনো গাড়ির হদিশ নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে সবচেয়ে আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ভিড় লেগেই থাকে, সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়েও খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎই তক্ষুনি কানে আসলো কারো হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুই মায়া দুজনই চমকালো। ডাকে উৎস ধরে পিছন ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হয় দুজনেই থামলো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ের দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল রিত ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। খবরটা পেয়ে ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুই অন্তত আন্তরিক সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এর জন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুইয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শীতল হয় রিফাতের। মায়ার জড়তার মুখটার দিকে আরও একবার চোখ বুলিয়ে জুইয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজ যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ, সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাত কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিতা আবারও চেহারায় দেখা গেল। জুই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি, এখন কি করব বলুন? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজটা, কোনোভাবে কি যাওয়া যাবে না, নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত, সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়, যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে, আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়া বিষয়ে মন্ত মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ের কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো রিফাত। অন্তত নরম গলায় বলল, হ্যাঁ, কেন, কোনো সমস্যা? মুখে উত্তর করলো না মায়া, শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়ের উত্তরে মুচকে হাসলো রিফাত। একত্রে 3 জন হাঁটা ধরলে রাকিবের চোখে ভাসলো মায়ার পা খুঁড়িয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারলো এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক